KTV Originals। শুরু করছি আজকের স্টেডিয়াম বুলেটিন কো প্রেজেন্টেড বাই জ্যাক অলিভ অয়েল। আপনাদের সঙ্গে রয়েছি আমি ভাস্বতী, আমার সঙ্গে রয়েছেন কলকাতা টিভির অ্যাসিস্ট্যান্ট স্পোর্টস এডিটর জয়জ্যোতি ঘোষ। জয়জ্যোতি, আলোচনায় স্বাগত জানাবো। আগামী মাসেই টি-20 বিশ্বকাপ শুরু হয়ে যেতে চলেছে, তবে তার মাঝে যে অনিশ্চয়তা চলছে, বাংলাদেশের ক্রিকেটাররা এখানে গ্রুপ পর্বের ম্যাচগুলো খেলতে আসবেন কিনা। আমরা গতকালও দেখলাম যে বাংলাদেশের ক্রিকেট বোর্ডের তরফে বেশ কিছু অভিযোগ আনা হয়েছে এবং সেখানে আইসিসি যেমনটা বলছে যে বেশ কিছু অভিযোগ তারা ভিত্তিহীন বলছে। জয়জ্যোতি, আজকে একটা ভিডিও কনফারেন্স হয় যেখানে বিসিবির সঙ্গে আইসিসির, এবং সেখানেও কিন্তু যখন আইসিসি আবেদন জানায় যে তাদেরকে খেলতে আসার জন্য সমস্ত নিরাপত্তা দেওয়া হচ্ছে, নিরাপত্তা নিয়ে কোনো রকম সমস্যা হবে না, কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারা কিন্তু তাদের সিদ্ধান্তে অবিচল। এখন এই জায়গা বা এই ভাগ্য কোথায় যেতে চলেছে? সেক্ষেত্রে টি-20 বিশ্বকাপে বাংলাদেশ কি আদৌ খেলতে আসছে? দেখো ভাস্বতী, প্রথম কথা হচ্ছে 7ই ফেব্রুয়ারি থেকে বিশ্বকাপ শুরু, মানে টি-20 বিশ্বকাপ 7ই ফেব্রুয়ারি থেকে শুরু আমরা জানি, অর্থাৎ 25 দিন পরেই কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপ শুরু। আর এই মুহূর্তে দাঁড়িয়ে এমন একটা অবস্থা, মানে এমন অচলাবস্থা যেটা নাকি ভাবাই যায় না। আজকে ভিডিও কনফারেন্স হয়েছে এবং ভিডিও কনফারেন্সে যারা পার্টিসিপেট করেছেন বিসিবির পক্ষ থেকে সেটা একটু বলে দিই। মানে বাংলাদেশের তরফ থেকে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম, সহ সভাপতি সাখাওয়াত হোসেন, ফারুক আহমেদ, ক্রিকেট পরিচালনা কমিটির চেয়ারম্যান নজমুল, এছাড়া প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামুদ্দিন চৌধুরী পার্টিসিপেট করেছেন, অংশগ্রহণ করেছেন ভিডিও কনফারেন্সে। ফাইন, কিন্তু কিছু লাভ হলো? কোনো রফাসূত্র কি বেরোলো? এতদিন ধরে তো চলছে এটা নিয়ে, কখনো তারা ওয়েট করছে আইসিসি রিপ্লাইয়ের, কখনো বাংলাদেশ বলছে আমরা যাব না ভারতবর্ষে। কিন্তু আমি তোমাকে বলে রাখি যে কি বিন্দুতে আজ থেকে 7 দিন আগে ছিল সেই বিন্দুতেই রয়েছে, কারণ আইসিসির তরফ থেকে পরিষ্কার কিন্তু বলে দেওয়া হচ্ছে যে কোনো রকম সিকিউরিটি যে থ্রেটের কথা বলা হচ্ছে বাংলাদেশের তরফ থেকে, এরকম কোনো থ্রেট কিন্তু নেই। আমি একদম পরিষ্কার বলছি, যা আমরা পাচ্ছি আইসিসি সোর্স যা জানাচ্ছে, একদম যেহেতু সেন্সিটিভ ইস্যু তাই কোর্টটাই আমি বলছি, দ্য অ্যাসেসমেন্টস ডিড নট identify any specific threat to Bangladesh team, officials or match venues in Kolkata and Mumbai। এটার মানে কি দাঁড়ালো? যে কোনো রকম কিন্তু সিকিউরিটি ইস্যু নেই বা স্পেসিফিক থ্রেট নেই, যেটা বাংলাদেশের তরফ থেকে দাবি করা হচ্ছে, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে দাবি করা হচ্ছে যে সিকিউরিটি গ্রাউন্ডে তাদের যেতে দেখা হয় এবং সিকিউরিটি গ্রাউন্ডের জন্য তাদেরকে যাতে ভেন্যুটা বদল করার অনুমতি দেওয়া হয় আইসিসির তরফ থেকে। তবে বদল করে দেওয়া মানে অনুরোধ জানালেই তো আর বদল করে দেওয়া যায় না। এখন যা অবস্থা তাতে আইসিসির টিম কিন্তু বলছে যে তারা খতিয়ে দেখেছে যে এরকম কোনো রকম থ্রেট নেই, এরকম কোনো রকম মানে বিষয় যেগুলো নাকি বাংলাদেশ তুলে ধরছে এরকম কোনো রকম বিষয়ই নেই। আসলে বিষয়টা হয়েছে মুস্তাফিজুরকে কেন্দ্র করে, সেটা স্বার্থে লেগেছে এবং তার একটা প্রত্যুত্তর দিতে চাইছে বিসিবি, কিন্তু এইভাবে প্রত্যুত্তর বোধহয় দেওয়া যায় না এবং সেটারই মানে সেটার দিকেই এগোচ্ছে। আমি একটু বলে রাখি আরেকটা বিষয়, গতকাল ক্রীড়া উপদেষ্টা তিনি প্রেস কনফারেন্স করেছেন এবং তারপর আইসিসির তরফ থেকে আমাদের সূত্র যেটা বের করেছে যে, এবং আমরা যেটা পেয়েছি সেটা একটু বলে রাখি, কন্টিনজেন্সি প্ল্যানিং সামটাইমস মিসরিপোর্টেড অ্যাজ রিস্ক is a standard part of professional security assessments. Such scenarios are considered only to ensure preparedness and do not reflect actual threats or conditions for টিমস, ফ্যান্স আর ডোমেস্টিক প্রসেসেস। একদম পরিষ্কার আইসিসি স্টান্স, একদম পরিষ্কার। এখানে কোনো রকম মানে জটিলতা তো আমি দেখতে পাচ্ছি না, অ্যাটলিস্ট মানে আমার মতো সামান্য একজন ক্রীড়া সাংবাদিক দেখতে পাচ্ছে না এখানে কোনো রকম জটিলতা রয়েছে আইসিসির তরফ থেকে যেটা জানাচ্ছে। এবার বিষয় হচ্ছে যে বাংলাদেশ কি করবে। বাংলাদেশের সিদ্ধান্ত আজ সন্ধ্যা পর্যন্ত
তারা কিন্তু একই স্ট্যান্ড পয়েন্টে রয়েছে। আমি গতকাল গৌতম দাকে বলছিলাম যে 2দিন আগে যে আমিনুল ইসলামকে প্রশ্ন করা হয়, যদি ভেন্যু চেঞ্জ করে দেওয়া হয়, যদি চেন্নাই বা তিরুবনন্তপুরমে ম্যাচ সরিয়ে নেওয়া হয়, তাহলে কি বাংলাদেশ খেলবে? তখন আমিনুল ইসলাম কিন্তু একটা উত্তরই দিয়েছিলেন যে মানে চেন্নাই তিরুবনন্তপুরম যদি ম্যাচ সরিয়ে নেওয়াও হয় তাহলেও তো সেটা ভারতই, অর্থাৎ তাদের স্ট্যান্ড পয়েন্টটা সাংঘাতিক এবং একদম ক্লিয়ার যে ভারতে তারা খেলতে চাইছে না। এবার বিষয় হচ্ছে 2008 সালে একটা ঘটনা বলি, তখন সিকিউরিটি কনসার্ন ছিল এবং সেই জন্য পাকিস্তান থেকে চ্যাম্পিয়ন্স ট্রফি সরিয়ে নেওয়া হয়েছিল। আমার যতদূর মনে পড়ছে 2009 সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হয় এবং সাউথ আফ্রিকার মাটিতে জোহান্সবার্গ এবং সেঞ্চুরিয়ানে সেই চ্যাম্পিয়ন্স ট্রফি হয়। সেটা সাংঘাতিক সিকিউরিটি ইস্যু ছিল, কিন্তু ভারতে কিন্তু সেরকম কোনো রকম সিকিউরিটি রিজন নেই এবং ওই জন্যই বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তো এখন ক্ষমতা সেরকম নেই, মানে পুরো অন্তর্বর্তী সরকারের সিদ্ধান্তই বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত, তাদেরকে বুঝতে হবে বাংলাদেশের ক্রিকেটের ভালো কিসে হবে। এই বিশ্বকাপ না খেললে আইসিসির কিচ্ছু আসে যায় না, ভারতেরও কিচ্ছু আসে যায় না, আসে যায় কিন্তু বাংলাদেশের আর্থিক ক্ষতি হবে এবং কি শাস্তি পাবে সেটা পরের বিষয়। সব থেকে বড় বিষয় সেটা হচ্ছে বাংলাদেশ বিশ্বকাপে নেই, মানে বাংলাদেশের ক্রিকেটাররা তাদের ট্যালেন্ট ডিসপ্লে করার জায়গাই পাবে না। কোথায় এটা হওয়া উচিত যে যদি সেটারই উত্তর দিতে হয় তাহলে মাঠে দেবে বাংলাদেশ ক্রিকেটাররা মাঠে দিক, বাংলাদেশ ক্রিকেটাররা T20 ওয়ার্ল্ড কাপ জিতে দেখাক, তবে সেটা একটা উত্তর হবে। কিন্তু আমরা খেলবো না ভেন্যু চেঞ্জ না হলে, এটা কোনো মানে সঠিক পথ হতে পারে না। এবং বাংলাদেশের ক্রিকেট মহলও কিন্তু একই রকম কথা বলছে, মানে আমি যেটা বলছিলাম দুভাগে বিভক্ত, এই মুহূর্তে একদম দুভাগে বিভক্ত একদমই। এবং বেশ কয়েকদিন আগেই দেখছিলাম যেমনটা তুমিও বলছিলে জয়জ্যোতি, যে বাংলাদেশের প্রাক্তন অধিনায়ক তিনিও বলেছেন যে অনেক সময় খেলার স্বার্থে, দেশের স্বার্থে কিন্তু অনেকটাই এগিয়ে যেতে হয়, তবে তারপরে তাকে নানান কটাক্ষের মুখেও পড়তে হয়েছে। অলরেডি তুমি যেটা বললে যে নিরাপত্তা নিয়ে কোনো রকম কোনো সমস্যা হবে না, এমনটা আইসিসির তরফে বলা হয়েছে এবং বেশ কিছু রিপোর্টও সামনে এসেছে যেখানে আইসিসি বলছে তাদের বক্তব্য যে আগে অতীতে বেশ কিছু এরকম আন্তর্জাতিক মানের ম্যাচ আয়োজন করা হয়েছিল, তবে সেই সময় নিরাপত্তা নিয়ে কোনো রকম কোনো অসুবিধে হয়নি। সেক্ষেত্রে বিসিবির কি বক্তব্য, তারা কি চাইছে? বিসিবির বক্তব্য মানে অন্তর্বর্তী সরকারের যা বক্তব্য সেটাই বিসিবির বক্তব্য। তাদের একটাই বক্তব্য, যদি মানে ভারত থেকে সরিয়ে না নেওয়া হয় T20 ওয়ার্ল্ড কাপ, তাহলে তারা মানে খেলবে না এখনও পর্যন্ত, মানে আজকে সন্ধ্যা পর্যন্ত যা খবর, যে T20 ওয়ার্ল্ড কাপ তারা খেলবে না এবং সেটার জন্য তারা আইসিসিকে কনভিন্স করার চেষ্টা করছে। তবে কনভিন্স কী করে হবে, সিকিউরিটি কোনো ইস্যু নেই, একদম এখানে ক্রিস্টাল ক্লিয়ার, ভারতে কোনো রকম সিকিউরিটির ব্যাপারই নেই, মানে সিকিউরিটির যে রিজনটা দেওয়া হচ্ছে, আরে মুস্তাফিজুরকে নেওয়া হয়নি, সেটা কী জন্য নেওয়া হয়নি, সেখানে বাংলাদেশে হিন্দুদের সঙ্গে যেটা হচ্ছে সেটার রিজনে, মানে রিসেন্ট ডেভেলপমেন্ট, সেখানে আপনারা বারবার মানে যারা বাংলাদেশের শ্রোতা বন্ধুরা আমাদের দেখছেন তাদের বলে রাখি যে আপনারা দেবজিৎ সাইকিয়া সেদিন যে প্রেস কনফারেন্সটা করলেন যে KKRকে ইনস্ট্রাক্ট করা হচ্ছে মুস্তাফিজুরকে যাতে সরিয়ে দেওয়া হয়, তিনি কিন্তু সিকিউরিটির কথা বলেননি, তিনি বলছেন রিসেন্ট ডেভেলপমেন্ট মানে যেটা হয়েছে। এবার কোথাও না কোথাও গিয়ে এটা বুঝতে হবে, সিকিউরিটি শব্দটা তো উচ্চারণই করেনি বিসিসিআই সেক্রেটারি দেবজিৎ সাইকিয়া, তাহলে সিকিউরিটি রিজনটাকে আপনারা বানিয়ে বসিয়ে দিলেন। তো যাই হোক, যেটা বলার বিষয়, বাংলাদেশ ক্রিকেটকে যদি এগিয়ে নিয়ে যেতে হয় তাহলে বাংলাদেশকে খেলতে হবে, না খেলে কোনো সলিউশন হবে না। আমি তোমাকে একটা এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পলটা পরেই দিচ্ছি, একটা বিরতি নেওয়ার সময় হয়ে গিয়েছে, বিরতির সময় হয়ে গিয়েছে। ফিরছি অন্যান্য আরও বিষয় নিয়ে বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর। ভারত বাংলাদেশ ক্রিকেটীয় সম্পর্ক আগামী দিনে কোথায় যেতে চলেছে, মূলত T20 বিশ্বকাপে বাংলাদেশের ভাগ্য কোথায় যেতে চলেছে সে বিষয় নিয়ে আমরা কথা বলছিলাম। একটা উদাহরণের কথা বলছিলে জয়জ্যোতি বিরতিতে যাওয়ার আগে। একদমই, এবং আমি যেটা বলতে চাইছি যে বাংলাদেশকে খেলতে হবে, মানে খেলার বাইরে গিয়ে কিছু ভাবলে হবে না। এবং বাংলাদেশের আমি যে বারবার বলছি, গতকালও বলেছি যে দুটো ভাগ দেখা যাচ্ছে এবং একটা ভাগ হচ্ছে ক্রিকেট মনস্ক, যারা জানেন ক্রিকেট মানে বাংলাদেশ ক্রিকেটে যদি ভারত চাইতে হয় তাহলে বাংলাদেশকে পার্টিসিপেট করতে হবে। বাংলাদেশ যদি পার্টিসিপেট না করে কি আসে যায়, ভারতের কিচ্ছু আসে যায় না, আইসিসিরও কিচ্ছু আসে যায় না। তো সেক্ষেত্রে বাংলাদেশকে যদি না খেলে তাহলে সেটা বাংলাদেশেরই ক্ষতি এবং উত্তরটা মাঠে দেওয়া যেতে পারতো।
কিন্তু মানে খারাপ লাগছে যে এখন যারা পরিচালনা করছে বিসিবি এবং যা আদেশ আসছে মানে বিসিবিকে যেটা বলতে বলা হচ্ছে সেটাই তারা বলছে। আমি এক্সাম্পলের কথা বলছিলাম, সেটা বলে দিই। উইলস ওয়ার্ল্ড কাপ 1996 কলম্বো বম্বিং হয়। সবাই যারা সেই সময় ক্রিকেট ফলো করেছেন তারা জানেন, সেই সময় কিন্তু অস্ট্রেলিয়া, ওয়েস্ট ইন্ডিজ শ্রীলঙ্কায় যায়নি। শ্রীলঙ্কা কিন্তু জবাবটা দিয়েছিল, উত্তরটা দিয়েছিল অর্জুন রাতুঙ্গা শ্রীলঙ্কা, এবং অস্ট্রেলিয়াকে গদ্দাফিতে হারিয়েছিল ফাইনালে, এবং শ্রীলঙ্কা বিশ্ব চ্যাম্পিয়ন হয়। তো একদম এটা বাংলাদেশ ক্রিকেটাররা যদি এরকমভাবে একটা শপথ নেয় যে আমরা এবার টি-20 ওয়ার্ল্ড কাপটা জিতে দেখাবো, তাহলে তো অনেক উত্তর দেওয়া যেতে পারতো। ক্রিকেটটাকে বাইরে রেখে তো কিছু হবে না, ক্রিকেটটা বাইরে রেখে কিছু হবে না। কালকে যে বিষয়গুলো নিয়ে ক্রীড়া উপদেষ্টা প্রেস কনফারেন্স করলেন, সেটার উত্তর কিন্তু আইসিসির অফিসিয়ালের তরফ থেকে দেওয়া হয়েছে। এবং আরও একবার সেটা বলছি আপনাদের, মানে যাতে কোনো রকম কনফিউশন না থাকে, আইসিসির তরফ থেকে যেটা বলা হচ্ছে, কন্টিনজেন্সি প্ল্যানিং sometimes misreported as risks is a standard part of professional security assessments. Such scenarios are considered only to ensure preparedness and do not reflect actual threats or conditions for teams, fans or domestic processes. এখানে তো পরিষ্কার। তাই এটাই বলার যে বাংলাদেশে প্রচুর ক্রিকেট অনুরাগী এবং ক্রিকেট মনস্ক মানুষ রয়েছেন, তাদের বঞ্চিত করা উচিত নয়। বাংলাদেশকে পার্টিসিপেট করতে দিন এবং তারা ভালো খেলুক, তারা এমন খেলুক যাতে যার উত্তর পাওয়ার তারা যেন উত্তরটা পেয়ে যায়। বাংলাদেশকে বাইরে রেখে আখেরে কিন্তু কোনো লাভ নেই বাংলাদেশ ক্রিকেটের, বা বাংলাদেশ ক্রিকেটের স্বার্থে যদি আমি কথা বলি। তাই এটাই বলি যে কি হবে শেষ পর্যন্ত, আজকে পর্যন্ত দাঁড়িয়ে এটাই যে যেখানে 7 দিন আগে ছিলাম আমরা, সেখানেই আমরা আজকে সন্ধ্যাতেও রয়েছি, যে আইসিসি বোঝাচ্ছে এবং আরেকদিকে বাংলাদেশ বলছে যে আমরা ভারতে যাব না। মানে গুগলি চলছে দু তরফ থেকেই, এবং দু তরফ থেকে সুন্দরভাবে রকসলিড ডিফেন্স চলছে, ভারী চমৎকার টেস্ট ম্যাচ চলছে এই মুহূর্তে। একদমই তাই, এবং বিশ্বকাপ টি-20 বিশ্বকাপও এগিয়ে আসছে। তবে এই যে অচলাবস্থা যেটা চলছে, বৈঠকের পর বৈঠক হচ্ছে, চিঠি পাঠানো হচ্ছে দু তরফে, কিন্তু কোথাও গিয়ে একটা রফা সূত্র আসছে না, এবং বাংলাদেশ ক্রিকেট বোর্ড তারাও তাদের সিদ্ধান্তে অবিচল। এবং যেটা তুমি অলরেডি বললে যে মুস্তাফিজুরকে নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছিল, সেটা যদি প্রতিহিংসা চরিতার্থ করতেই হয়, তাহলে ক্রিকেট থেকে বেরিয়ে নয়, 22 গজে নিজেদেরকে প্রমাণ দিক বাংলাদেশের ক্রিকেটাররা, তারা বিশ্বকাপ জিতে দেখাক। অবশ্যই এই বিষয় নিয়ে আমাদের আলোচনা তো চলবে। তবে এবার আসি, আগামীকাল ম্যাচ রয়েছে ভারত নিউজিল্যান্ড ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচ রয়েছে রাজকোটে, ফিরোজ শাহ স্টেডিয়ামে ম্যাচ রয়েছে। এবং আমরা প্রথম যে ম্যাচটা দেখলাম, সেখানে কিন্তু বিরাট কোহলি তিনি একটা জয়ের ক্ষেত্রে বড় ফ্যাক্টর হয়েছিলেন। আমি জয়জ্যোতি আরও একটা বিষয় জানতে চাইবো, আমরা দেখেছিলাম যে বিরাট কোহলি তিনি অল্পের জন্য 100 রান মিস করে গিয়েছেন, তবে বিরাট কোহলি আগামী দিনেও কি একটা বড়, আগামীকালের ম্যাচেও কি একটা বড় ফ্যাক্টর হতে চলেছেন? কোহলি যতদিন খেলবেন ততদিন একটা বিরাট ফ্যাক্টর হবেন, এটা মানে বলা বাহুল্য। এবং এই মুহূর্তে যেন তিনি ড্রিম জোনে রয়েছেন। তিনি বলছিলেন যে আমি এখন মাইল ফলকের জন্য খেলি না, আমি খেলি যাতে দলের সুবিধা হয় এবং ম্যাচ জেতাতে পারি। আর বিরাট কোহলি এই মুহূর্তে ড্রিম জোনে রয়েছে। আমি গতকালও সেই স্ট্যাটসটা বলছিলাম যে কী পরিমাণ রান করছেন তিনি। তাই এক্সপেকটেশনটা বোধহয় বিরাট কোহলি বাড়িয়ে দিচ্ছেন। আর বিরাট কোহলি থাকা মানে হৃদকম্প ধরবে অপোনেন্ট টিমে, এটা বলা বাহুল্য। কারণ বিরাট কোহলি এই মুহূর্তে কিন্তু দুর্ধর্ষ ফর্মে রয়েছে, এবং সেই ফর্মটা ক্যারি ফরওয়ার্ড করতে চাইবে রাজকোটের এই নিরঞ্জন শাহ স্টেডিয়াম। ভারী চমৎকার এই স্টেডিয়াম, যেখানে লর্ডসের আদলে প্রেস বক্স করা হয়েছে, আর লর্ডসের আদলে স্টেডিয়ামটাকে সাজানো হয়েছে। তাই আগামীকাল একটা দুর্দান্ত ম্যাচ হওয়ার অপেক্ষায়। সিরিজ সিল করতে চাইবে অবশ্যই টিম ইন্ডিয়া, তবে নিউজিল্যান্ড চাইবে যে লেভেল করতে সিরিজ। আর নিউজিল্যান্ডের বিরুদ্ধে 2023-এর পর থেকে কোনো ওডিআইতে ভারত মানে হারেনি। তার মানে এটাই হচ্ছে, কালকে যদি না হারে ভারত, তাহলে সিরিজ জিতে যাচ্ছে এবং ইন্দোরে গিয়ে ক্লিন সুইপ করার চেষ্টা করবে টিম ইন্ডিয়া। একদম, অর্থাৎ কালকের যে ম্যাচটা সেটা কিন্তু সিরিজ নির্ণায়ক ম্যাচ। অন্যদিকে নিউজিল্যান্ডও তারা কামব্যাক করার চেষ্টা করবে। নিউজিল্যান্ডের বোলিং বিভাগটা কিন্তু এবার আমরা সেভাবে ভালো দেখলাম না জয়জ্যোতি। একদমই নিউজিল্যান্ডের বোলিং বিভাগে যথেষ্টই দুর্বল মনে হয়েছে। এবং একই সঙ্গে এটাও বলতে হবে যে উইকেটটাও তো এখন ব্যাটিং ট্র্যাক হয়, তাই যথার্থ হয়তো মূল্যায়ন হয় না বোলারদের। তবে নিউজিল্যান্ড ভালো টিম, নিউজিল্যান্ড যথেষ্ট ভালো টিম। তুমি শুভমান গিলের প্রথম দিনের প্রেস কনফারেন্সটা যদি দেখো, সেখানে শুভমান গিল কিন্তু বলছেন যে নিউজিল্যান্ড ভালো টিম এবং নিউজিল্যান্ডকে হারাতে গেলে আমাদের ভালো পারফর্ম করতে হবে। মনে রাখতে হবে 2011-র পর ওডিআই বিশ্বকাপ ভারত জেতেনি, তাই 2027
ওডিআই ওয়ার্ল্ড কাপ যদি জিততে হয় তাহলে একাগ্রতা প্রয়োজন এবং নিষ্ঠা সহকারে ব্যাটিং ডিসপ্লেটাও প্রয়োজন। ভারী চমৎকার তিনি বলেছেন এবং আমি বলছিলাম তোমার সঙ্গে এই শোতে যে শুভমান গিলের হয়তো ভার্সন 2 দেখা যাবে। তুমি যদি গত ম্যাচ দেখে থাকো তাহলে অবশ্যই দেখবে যে শুভমান গিল কিন্তু এক্সট্রা কশিয়াস হয়ে পড়ছেন এবং তিনি হাফ সেঞ্চুরি করেছেন প্রথম ম্যাচে। আমি তোমাকে বলে রাখি যে তিনি কিন্তু এখন রানের মধ্যেই থাকবেন, কারণ প্রতি ম্যাচে রান করে তিনি একটা মেসেজ দেওয়ার চেষ্টা করবেন যে তোমরা যে সিদ্ধান্তটা নিয়েছিলে সেটা হয়তো ভুল। একদম, এবং আগামীকাল বোধহয় আমরা হিটম্যানের ব্যাট থেকেও একটা দুর্দান্ত ইনিংস আশা করব, কারণ প্রথম ম্যাচে কিন্তু তিনি সেভাবে রান করতে পারেননি, 26 রানের মাথায় আউট হয়ে যান। নিউজিল্যান্ডের ব্যাটারদের কথা বলতে গেলে কনওয়ে, নিকোলাস, তারা ওপেনিং ব্যাটসম্যান দুর্দান্ত রান করেছিলেন একটা। অবশ্যই রেভেন কনওয়ে, নিকোলাস শুরু করেছিলেন, তবে সেটাকে আরও ক্যাপিটালাইজ করা যেত এবং সেই রান সংখ্যাটা মানে 300টা 330-40 হতে পারতো এবং 330-40 যদি হতো তাহলে কিন্তু নিউজিল্যান্ড ম্যাচটা জিততেও পারতো। তাই এটাই বলা যে কিছু কিছু না জিনিস, কিছু কিছু ছোট ছোট জিনিস বিরাট ফ্যাক্টর হয়ে যায় এবং নিউজিল্যান্ড ব্যাটাররা অবশ্যই চাইবে তাদের ফর্মটা ধরে রাখতে এবং যে প্ল্যাটফর্মটা তারা পাচ্ছে যদি 30-40 রান করে ফেলে সেটাকে অবশ্যই 80 বা 90 বা 100-তে কনভার্ট করার চেষ্টা করবে। ড্যারেল মিচেল বরাবরই ভালো ব্যাটিং করেন ভারতের বিরুদ্ধে, আগামী ম্যাচেও ভালো কিছু করার অপেক্ষায় থাকবেন ড্যারেল মিচেল। একদমই, টসটাও একটা ফ্যাক্টর, তবে সেই ফ্যাক্টরের কথা বলবো বিরতির পর, সঙ্গে থাকুন। ফিরে এলাম বিরতির পর, আর টস কতটা ফ্যাক্টর হতে চলেছে সেটা বিরতির আগেই বলছিলাম আপনাদের। জয়জ্যোতির থেকে জানবো, জয়জ্যোতি, উইকেটটা কিন্তু এখানে খুব ইম্পর্টেন্ট। আমরা দেখেছি যে রিপোর্ট বলছে যে উইকেট ব্যাটারদের কাছে অনেকটাই ফেভারিট এই পিচে। একদমই ব্যাটিং ট্র্যাক। আমি গত ম্যাচেও বলেছিলাম যে এখন সাধারণত যেসব উইকেট হয় সেটা একদম ফ্ল্যাট ডেক হয় এবং উইকেটে রান আসে, রানের ফেস্ট আমরা দেখি। গত ম্যাচেও আমরা 300 দেখেছি, আশা করছিলাম যে আরও বেশি রান হবে। আগামীকালও কিন্তু সেরকমই থাকবে যে ব্যাটিং ট্র্যাক হবে এবং বিরাট কোহলির ব্যাট আগামীকালও জ্বলবে, রোহিত শর্মার হিটম্যান শো চলবে, শুভমান গিলের এক্সট্রা কশিয়াস ব্যাটিং নাকি অন্যরকম অন্য স্টাইলে তিনি ব্যাটিং করবেন সেটা দেখার। শ্রেয়াস আইয়ার যিনি কামব্যাক করেছেন তিনিও কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেছেন গত ম্যাচে, তাই সেটাও দেখার বিষয় যে শ্রেয়াস আইয়ার কীরকম ব্যাটিং করেন। তবে উইকেট এইটুকু বলে রাখি যে ব্যাটিং ট্র্যাক হতে চলেছে এবং বোলারদের জন্য ইনিশিয়াল স্টেজে হয়তো স্টিমারদের জন্য কিছু সাহায্য থাকলেও থাকতে পারে, তবে খুব বেশি কিছু থাকে না এখনকার উইকেটে বোলারদের জন্য। যদি কোনো বোলারকে ভালো বোলিং করতে হয়, মানে ভালো ফিগার আনতে হয় তার নামের পাশে, তাহলে কিন্তু এক্সট্রা অর্ডিনারি কিছু করতে হয় এবং আশা করব যে ভারতীয় বোলাররা সেরকম করবেন। একদম, এবং প্লেয়িং 11 কি হতে চলেছে জয়জ্যোতি, কারণ ওয়াশিংটন সুন্দর তিনি বেরিয়ে গেছেন, তার পরিবর্তে কে আসতে চলেছে এই আগামীকালের ম্যাচের জন্য? আয়ুষ বাদানির নাম শুনছিলাম। আয়ুষ বাদানির নাম তো রয়েছে এবং ওয়াশিংটন সুন্দর লেফট লোয়ার রিবে তার চোট এবং যার জন্য তিনি ছিটকে গিয়েছেন। আর কি প্লেয়িং 11 হতে পারে সেটা আমরা একটু বলে রাখি যে রোহিত শর্মা, শুভমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, কেএল রাহুল, রবীন্দ্র জাদেজা, একই সঙ্গে 7 নম্বরে আয়ুষ বাদানি না নীতিশ কুমার রেড্ডি। আয়ুষ বাদানিকে খেলানোর সাহস কি করবে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ককে? দেখা যাক, অনেক কিছুই হতে পারে, অথবা নীতিশ কুমার রেড্ডি, তবে এগিয়ে নীতিশ কুমার রেড্ডি এইটুকু বলতে পারি। হর্ষিত রানা, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ এবং প্রসিদ্ধ কৃষ্ণা, এই প্লেয়িং 11 মোটামুটি একই রকম থাকবে। আয়ুষ বাদানি, নীতিশ কুমার রেড্ডির মধ্যে একটা কনফিউশন রয়েছে, তবে এগিয়ে নীতিশ কুমার রেড্ডি। আয়ুষ বাদানি যদি খেলে তাহলে অবাক হব এবং আয়ুষ বাদানি যদি সুযোগ পান সেটার সদ্ব্যবহার তিনি করবেন। লখনৌ একসময় খেলতেন, সেই সময় গৌতম গম্ভীরের সঙ্গে তার ভালো সম্পর্ক হয় এবং গৌতম গম্ভীর কিন্তু ব্যাংক করছে এই আয়ুষ বাদানিকে, ভালো ক্রিকেটার, দেখা যাক সুযোগ পান কিনা। তবে প্লেয়িং 11 এরকমই থাকবে এবং একটাই বিষয় যে শিশির কতটা ফ্যাক্টর হতে পারে। শিশির কিন্তু একটা বড় ফ্যাক্টর হবে, টস একটা ফ্যাক্টর হবে, আর টসটা ফ্যাক্টর এই জন্যই হচ্ছে ওডিআইতে, কারণ 1:30টার সময় ম্যাচ শুরু হচ্ছে, যখন কোনো শিশিরের নামগন্ধই নেই এবং যখন সেকেন্ড বোলিং করছে যারা, তাদের কিন্তু সাংঘাতিক চ্যালেঞ্জের মুখে পড়তে হচ্ছে, বল গ্রিপ করা কঠিন হচ্ছে, ফিঙ্গার স্পিনাররা বল গ্রিপ করতে পারছে না এবং যারা সিমার তারাও কিন্তু অনেক সময় স্ক্র্যাম্বল সিমে বল করছেন, কারণ যে জায়গায় বলটা
আশা রাখতে চাইছেন না, সেই জায়গায় বল রাখতে পারছেন না এই শিশিরের জন্য। তাই শিশির একটা বড় ফ্যাক্টর। এর আগে গৌতম গম্ভীরও বলেছিলেন যে ওডিআই ক্রিকেটে যে ফ্যাক্টরটা হচ্ছে ডিউ ফ্যাক্টর, সেটা কিন্তু হিউজ এবং এটা অস্বীকার করার কোনো জায়গা নেই। এবং এটা নিয়েও আলোচনা হচ্ছিল যে যদি একটু এগিয়ে নিয়ে আসা যায় ওডিআই এর টাইমিং, তবে এখনও পর্যন্ত আমরা সেরকম কিছু কনফার্মেশন পাইনি। 1:30 থেকেই ম্যাচ হবে এবং সেখানে শিশির ফ্যাক্টর হবে এটা ধরেই এগোতে হবে। এবং টসে যে জিতবে সেও যে চোখ বন্ধ করে ফিল্ডিং নেবে সেটাও কিন্তু এখান থেকেই বলা যায়। একদমই, এবং টসটাও কিন্তু একটা ফ্যাক্টর হতে চলেছে আগামীকাল ম্যাচের জন্য। অবশ্যই বিরাট কোহলি এবং রোহিত শর্মার দিকে তো নজর থাকবেই আলাদাভাবে। বিরাট কোহলির ব্যাট কালকে জ্বলে ওঠে, অন্যদিকে শুভমান গিল গত ম্যাচে কামব্যাক করেছেন, তার দিকেও নজর থাকছে। এবার একটু আর অন্য বিষয়ে যাই জয়জ্যোতি, টি20 বিশ্বকাপের স্কোয়াড থেকে ছিটকে গেছে জিতেশ শর্মা, তিনি কি বলছেন? জিতেশ শর্মা অনেকদিন পর মুখ খুললেন এবং তিনি এটাই বলছেন যে তিনি জানতেন না যে তাকে নেওয়া হবে না টি20 ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে। তবে তিনি বলছেন যে এক্সপ্লেনেশনটা দিয়েছেন সূর্যকুমার যাদব হোক বা অজিত আগারকার হোক, তিনি কিন্তু কনভিন্সড যে একদম সঠিক এক্সপ্লেনেশন এবং সেটার জন্য যে টিম কম্বিনেশনের জন্য অনেক রিজার্ভিং ক্যান্ডিডেটও সুযোগ পায়নি সেটা তিনি মেনে নিয়েছেন এবং ভ্যালিড রিজন ছিল বলেই তাকে দলে নেওয়া হয়নি, এটা কিন্তু তিনি মেনে নিয়েছেন। এটা অবশ্যই ভালো লক্ষণ জিতেশ শর্মার জন্য। তিনি ভালো ক্রিকেটার এবং খুব দ্রুত রান করতে পারেন, এর আগেও আমরা দেখেছি। ক্যামিও ভালো খেলতে পারেন, ভালো উইকেট কিপারও। তাই আগামীতে অনেক ম্যাচ খেলবেন এইটুকু আশা করব। আগামী যে এই এবারের যে টি20 ওয়ার্ল্ড কাপটা হচ্ছে সেখানে হয়তো জিতেশ শর্মা নেই, তবে তারপরে টি20 ওয়ার্ল্ড কাপে অবশ্যই উইকেটের পিছনে গ্লাভস হাতে আমরা জিতেশ শর্মাকে দেখবো, এইটুকু আশা করতেই পারি। একদমই। এবার একটু অ্যালিসাইলের কথায় আসি, কারণ সময় একেবারেই শেষের দিকে রয়েছে। তিনি 8বারের বিশ্বকাপ জয়ী অধিনায়ক অস্ট্রেলিয়ার, এবং আমরা দেখেছিলাম তিনি অবসরের কথা একটা জল্পনা চলছিল যখন সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে মহিলা দল বিশ্বকাপে এগিয়ে যায় টিম ইন্ডিয়ার, এবং তারপরে কিন্তু অ্যালিসাইল তিনি বলেছিলেন যে এরপর তিনি অবসর নিতে পারেন। সেক্ষেত্রে আগামী ফেব্রুয়ারিতে খেলার পর সিরিজ অবসর নিতে পারেন অ্যালিসাইল, সেটা ঘোষণা করে দিয়েছেন অলরেডি তিনি একটি পডকাস্টে। একদমই নিতে পারেন না, তিনি নিচ্ছেন এবং নিচ্ছেন। ফেব্রুয়ারিতে ভারতের বিরুদ্ধে খেলবে এবং সেক্ষেত্রে তারপরেই তাকে হয়তো অবসর, হয়তো না, তিনি অবসর নিচ্ছেন। এবং একই সঙ্গে বলে রাখি যে এই যে ওয়ার্ল্ড কাপটা হলো 50 ওভার ওডিআই ওয়ার্ল্ড কাপটা, তিনি চেয়েছিলেন যে এটা চ্যাম্পিয়ন হয়ে অবসর নিয়ে নিতে, কারণ চোটের একটা সমস্যা রয়েছে। সব মিলিয়ে এইটুকুই বলার যে অ্যালিসাইলের এই বর্ণাঢ্য কেরিয়ার, তাকে সেলিউট, দুর্ধর্ষ পারফর্মার তিনি। ক্রিকেট জগৎ অবশ্যই অ্যালিসাইলকে মনে রাখবে এবং কোথাও না কোথাও থামতে হয়। অ্যালিসাইলের হয়তো সময় হয়ে গিয়েছে। একদমই তাই, তার বর্ণাঢ্য ক্যারিয়ার। এবং অ্যালিসাইল তিনি নিজেও সেমিফাইনালের পর একটা অস্বস্তি বোধ করেছিলেন অস্ট্রেলিয়াকে ফাইনালে না এগিয়ে নিয়ে আসার পর, এবং তখন থেকে একটা জল্পনা চলছিল তিনি হয়তো অবসর নেবেন। অবশেষে অবসরের কথা ঘোষণাও করে দিয়েছেন। ধন্যবাদ জানাবো জয়জ্যোতি আজকের স্টেডিয়াম বুলেটিনে থাকবার জন্য। আজকের স্টেডিয়াম বুলেটিন এখানেই শেষ করছি। অন্যান্য অনেক আপডেটের জন্য, ম্যাচ সংক্রান্ত ইম্পর্টেন্ট আপডেটের জন্য অবশ্যই দেখতে থাকুন কলকাতা টিভিতে রাত 11টায় স্টেডিয়াম বুলেটিন। অন্যান্য খবরের জন্য দেখতে থাকুন কলকাতা টিভি রাত 3-7।